শুনতে থাকুন অ্যালজারনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে সে কান পেতে শোনে। জীবনে কোনোদিন কোনো কারণে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, আপনার সামনে একটা দরজা যদি বন্ধ হয়ে যায় তবে আর একটা নিজে থেকেই খুলে যাবে। আর সেই খোলা দরজা দিয়ে যত দ্রুত সম্ভব দৌড়ে পালান। নিজে থেকে একমাত্র হানাবাড়ির দরজা খুলে। অলৌকিকের চর্চা করতে গিয়ে আমাদের বারবার ফিরে আসতে হয় হানাবাড়িতে। কারণ ভেঙে পড়া সিমেন্টের চাই, হাতের ছাপ লাগা দেওয়াল, আঁকিবুকি কাটা কাঠের জানলা, এসবের মধ্যেই তো জমে থাকে গল্প। কড়িকাঠ ছোঁয়া থামের আড়ালে কেউ না কেউ লুকিয়ে থাকে সেসব গল্প বলার জন্য। যেমন ধরে নিন, আজ থেকে 100 বছর পরে আপনি আমি কেউ থাকবো না। থেকে যাবে আমাদের আজকের এই আসর, আমাদের গল্পগুলো। এই অন্ধকার ঘর গল্প লুকাতে লুকাতে পরিণত হবে হানাবাড়িতে। আজও তেমনি একটা হানাবাড়ির গল্প শোনাবো আপনাদের, যা লেখা হয়েছিল আজ থেকে 100 বছর আগে। মূল গল্পের নাম দ্য লিসেনার। শুনতে থাকুন অ্যালজারনন ব্ল্যাকউডের কাহিনী অবলম্বনে সে কান পেতে শোনে। 4 সেপ্টেম্বর। শেষ পর্যন্ত লন্ডন শহরে কম পয়সায় থাকার মতো একটা ঘর খুঁজে পেলাম। 1 বছরের ভাড়া মাত্র $25। শর্ত একটাই, গোটা 1 বছর না কাটিয়ে ঘর ছেড়ে দেওয়া যাবে না। আমার অবশ্য এতে একেবারেই আপত্তি ছিল না। এই পয়সা এর থেকে ভালো থাকার জায়গা এ শহরে অন্তত পাওয়ার আশা নেই। 1 অক্টোবর। বাড়িতে দোতলায় 2টো ঘর আমার জন্য। সুখের কথা, এ বাড়ি থেকে খানিকটা দূরেই একটা সংবাদপত্রের অফিস। ফলে আমার লেখালেখি জমা করার কাজেও খানিকটা সুবিধা হবে। তবে বাড়িটা একবার দেখেই বোঝা যায় বেশ পুরনো। আমি যে ঘরটায় আছি তার দরজার উপরের দিকটা সিলিংয়ের গায়ে লেগে থাকার বদলে বেশ খানিকটা ভিতরের দিকে বেঁকে গেছে। যেন অনেক বছর গায়ে লেগে থেকে ঝগড়া হয়ে দূরে সরে গেছে ওরা। ঘরের একদিকের দেওয়ালে একটা ঝুলন্ত আয়না আছে। তার মাঝখান থেকে বেশ কিছুটা চিরে 2 ভাগ হয়ে আছে। কি করে ভেঙেছিল তা অবশ্য জানি না। 2 অক্টোবর। আমার বাড়িওয়ালি মহিলা বয়স্ক, নাম মিসেস মনসন। ফ্যাকাশে ধুলো মাখা মুখ, মনে হয় কিছু একটা কারণে অসুস্থ। সারাক্ষণই কেশে চলেছেন, খুব একটা কথাবার্তা বলেন না। আমি কয়েকবার প্রশ্ন করে শুধু এটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে এ বাড়িতে আমি ছাড়া অন্য ভাড়াটে নেই। মহিলার আর একটা কিম্ভূত স্বভাব আছে। কথা বলার সময় একবারও তিনি আমার মুখের দিকে তাকান না। একটানা আমার জামার মাঝের বোতামের দিকে তাকিয়ে থাকেন। এই মিসেস মনসনের একটি ছেলে আছে। সচক্ষে দেখিনি কোনোদিন, তবে মাঝে মধ্যে উপরের ঘর থেকে তার চিৎকার কানে আসে। ছেলেটা বেশিরভাগ সময় ঘরে থাকে না, ইয়ার দোস্ত নিয়ে নেশা ভাঙ করে। সকালের দিকটা আমি লেখালেখি করে কাটাই। একটা উপন্যাস দীর্ঘদিন হলো লেখার তালে আছে, কিন্তু হাজার চেষ্টাতেও কিছুতেই মনোমতো হচ্ছে না। দুপুর অবধি সেই চেষ্টায় অব্যাহত থেকে অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি একটু হাঁটতে বের হই। 10 অক্টোবর। একটা ছোট্ট গোলমালে আজ সারাটা দিন মাটি হলো। ব্যাপার আর কিছুই না। সকালে ব্রেকফাস্টে 2টো ডিম দেওয়া হয়েছিল আমাকে। খেতে গিয়ে দেখি তার মধ্যে একটা ডিম খারাপ। এমিল নামের চাকরটাকে হাঁক পেড়ে সেটা বলতে এসে ক্ষমা টমা চেয়ে বলল এক্ষুনি পাল্টে এনে দিচ্ছে। আমি কাগজ পড়ছিলাম। মিনিট কয়েক পরে সে ডিম এনে দিতে দেখি
ওমা, আহাম্মকটা ভালো ডিমটা তুলে নিয়ে গিয়ে পচা ডিমটা রেখে গেছে। আবার হাঁক পাড়তে পাল্টে দিয়ে গেল ডিমটা। আমিও খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম, কিন্তু সারাদিন মনটা খিঁচড়ে রইল। লেখালেখি আর হলই না। শেষে রোজকার মতো হাল ছেড়ে দিয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজল। এর আগে রাতের অন্ধকারে দেখিনি বাড়িটাকে। কেন জানি না গাটা ছমছম করে উঠল আমার। এত দিনের পুরনো বাড়ি, কবে কি ঘটেছে কে জানে। ঘরের ভিতরে এসে ঢুকতেই গায়ে কাঁপুনি দিয়ে উঠল। হাঁটতে যাওয়ার সময় ভুল করে ঘরের সব জানলাগুলো খুলে রেখে গেছিলাম। এখন সেখান দিয়ে হাওয়া ঢুকে গোটা ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তড়িঘড়ি হাত চালিয়ে জানলাগুলো বন্ধ করে দিলাম। ঘরের মাঝে রাখা চেয়ারটায় বসতেই মনে হলো কোথা দিয়ে যেন এখনো হাওয়া ঢুকছে। একটু এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল বাঁদিকের দেওয়ালে একটা ছোট্ট চৌকো জানলা আছে। সেটার একেবারে সামনেই পাশের বাড়ির দেওয়ালের একটা অংশ দেখা যাচ্ছে। দেওয়াল আর জানলার ওই ফাঁকটার ভিতর দিয়ে হাওয়া বয়ে যাওয়ার সময় সনসন করে শব্দ হচ্ছে একটা। কাছে গিয়ে মুখ বাড়িয়ে দেখলাম জানলার ঠিক ডান পাশে একটা খুপড়ি আছে। একটা মানুষের ঢুকে দাঁড়ানোর মতো জায়গা। খুপড়িটা এমন জায়গায় যে কেউ ওখানে ঢুকে থাকলে বাড়ির ভিতর বা বাইরে কোথাও থেকেই তাকে দেখতে পাওয়ার কোনো উপায় নেই। গোটা ঘরটা এমন হাওয়ার শব্দে ভরে উঠেছে যে মনে হলো একটা দুলন্ত জাহাজের মাঝে বসে আছি। 14ই অক্টোবর। আমার ঘরটা লম্বায় প্রায় 10 ফুট। সারাটা দিন একমাত্র হাওয়ার শব্দ ছাড়া মোটামুটি নিস্তব্ধই থাকে। জানলার বাইরে যে কার্নিশটা আছে তার উপরে রাত হলে এই এলাকার সমস্ত বিড়াল একত্রিত হয়। তখন তাদের গলার আওয়াজ পাওয়া যায়। আমার নিজের পায়ের আওয়াজ ছাড়া অন্য কারো পায়ের শব্দ এসে থেকে একদিনও পাইনি। ও হ্যাঁ, আর বাড়িওয়ালির সেই ছেলের হাঁক ডাক কানে আসে মাঝে মধ্যে। তার চিৎকারের মধ্যে এ বাড়িতে একবার ঢুকলে আর নিস্তার নেই কথাটা কানে এসেছে একবার। নিশ্চয়ই পাগলের প্রলাপ। মাঝে মধ্যে রাতে বাড়ি ফেরার সময় অলিগলি থেকে বেরিয়ে এসে কয়েকটা বিড়াল আমার পিছু নেয়। আমার ঘরের দরজা অব্দি আমাকে ফলো করে তারা। যেন আমার ঘরে ঢোকার কি আগ্রহ ওদের। এমন কি আছে আমার ঘরে কে জানে। 17ই অক্টোবর। বিড়ালদের আগ্রহের একটা কারণ বুঝতে পেরেছি এতদিনে। কাল রাতে ঘুম ভাঙতে মনে হয়েছিল ঘরের বাইরে মেঝেতে কিচকিচ করে কিছু আওয়াজ হচ্ছে। বুঝলাম ঘরের কোথাও ইঁদুর লুকিয়ে আছে। বিড়ালেরা দোষ কি। 19শে অক্টোবর। আজ বুঝলাম আমার বাড়িওয়ালির সঙ্গে একটি বাচ্চা ছেলেও থাকে, সম্ভবত তার নাতি। বাইরে রোদ থাকলে সে বাড়ির লাগোয়া বাগানে একটা ছোট চাকা গাড়ি টেনে টেনে খেলা করে। সেই চাকা সিমেন্টের উপরে ঘষা খেয়ে খেয়ে একটা বিকট আওয়াজ আসে তা থেকে। বলা বাহুল্য আমার লেখালেখির ব্যাঘাত ঘটে। আজ অগত্যা এমিলকে ডাক দিলাম। দেখো তো, এই এরকম আওয়াজের মধ্যে বসে কাজ করা যায়? ওকে থামতে বলো। এমিল মাথা নেড়ে উপরে চলে গেল। উপর থেকে ডাক আসতে ছেলেটাও গাড়ি থামিয়ে চলে গেল। মনে মনে একটু অপরাধবোধ অনুভব করলাম। যা হোক, বাচ্চা ছেলে, কিন্তু
মিনিট 10 কাটতে না কাটতেই আবার সেই ঘর ঘর আওয়াজ শুরু। ছেলেটা আবার গাড়ি টানছে। বিরক্ত হয়ে ডাক দিলাম এমিলকে। এই, এটা হচ্ছে নাকি? বললাম যে ওকে বারণ করো। সে আমতা আমতা করে বলল, আসলে ওই খেলনা গাড়িটার একটা চাকা ভেঙে গেছে, তাই ওরকম শব্দ হয়। ও, তো সেটা সারিয়ে দিচ্ছ না কেন? ও নিজেই সারাতে দেয় না, ওইরকম ভাঙা চাকা টানতেই ওর ভাল লাগে। সে যাই ভালো লাগবে, শব্দ যেন না হয়। আচ্ছা, ঘাড় নাড়ে এমিল। আমি দেখছি। সেদিনের মতো শব্দ থেমে গেল। 23শে অক্টোবর। গত সপ্তাহের প্রায় প্রতিটা দিন সকালে সেই খেলনা গাড়ি টানার বিরক্তিকর শব্দ শুনতে হয়েছে আমাকে। প্রতিদিন সকালে নিয়ম করে এমিলকে হাঁক পাড়তে হয়। শেষ দিন মিসেস মনসন নিজে নেমে এসেছিলেন। আমার কাছে ক্ষমা টমা চেয়ে বাড়িটা আমার কেমন লাগছে সেই প্রসঙ্গে চলে গেলেন। আমি ইঁদুরের ব্যাপারটা জানাতে বললেন বাড়িটা নাকি কয়েকশো বছরের পুরনো। কোথায় কোন ফাঁকে ইঁদুর ঢুকে বসে থাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। 30শে অক্টোবর। প্রায় 1 মাস হয়ে গেল এখানে আছি। জায়গাটা আমার সঙ্গে মোটেই খাপ খাচ্ছে না। কদিন হলো বিশ্রী মাথার যন্ত্রণা শুরু হয়েছে। বাড়িওয়ালি মহিলাকে আমার পছন্দ হয়নি। কেবল মনে হয় এ বাড়ির মধ্যে এমন কিছু একটা আছে যেটা আমার থেকে লুকিয়ে রাখেন মহিলা। আজ সকালে মহিলার গুণধর ছেলেটি বাড়ি থেকে বেরোনোর সময় প্রায় আমার মুখোমুখি পড়ে যায়। আমাকে দেখে তার মুখে একটা অদ্ভুত ভৎসনার অভিব্যক্তি খেলে যায়, যেন আমার এখানে থাকাটা মোটেই পছন্দ হয়নি তার। ব্যাপারটা নিয়ে আমি বেশি মাথা ঘামাইনি। ছেলেটা সুবিধের নয়। মাথা ঘামালাম অন্য একটা কারণে। দুপুরে যে লাইব্রেরিতে গিয়ে আমি পড়াশোনা করি সেখানে আজও বসে একটা বই পড়ছিলাম। এমন সময় মুখ তুলে চারিদিকে তাকিয়ে দেখি লাইব্রেরি রুমের অন্য সদস্যরাও একই রকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুখ তুলে তাকাতেই চোখ নামিয়ে নিল তারা। সবাই আমাকেই দেখছে কেন? মনের ভুল ভেবে চোখ নামিয়ে নিয়েছিলাম, কিন্তু লাইব্রেরি ছেড়ে বেরিয়ে আসার সময় অতর্কিতে পিছন ফিরে দেখি আবার একইভাবে সবাই তাকিয়ে আছে আমার দিকে। ভারী আশ্চর্যের ব্যাপার তো। 2রা নভেম্বর। এই গোটা বাড়ির অস্থির নীরবতা অসহ্য লাগতে শুরু করেছে আমার। উপরের ঘরগুলো থেকে কোনো আওয়াজ আসে না। আমার সামনের সিঁড়ি দিয়ে কেউ নেমে যায় না। মাঝে মাঝে ইচ্ছা করে উপরে গিয়ে একবার দেখে আসি কি আছে ঘরগুলোয়। কখনো দেওয়ালে ঝুলন্ত ভাঙা আয়নাটার দিকে একটানা তাকিয়ে থাকি। কি যেন আছে ওর ভিতরে, বিশেষ করে ওই ভাঙা জায়গাটায়। রাত 10টা। অখণ্ড নীরবতার মধ্যে বসে ডায়েরি লিখছি। বহু দূর থেকে গাড়ি ঘোড়ার মিহি শব্দ ভেসে আসছে, সেই সঙ্গে মৃদু হাওয়ার বয়ে যাওয়ার আওয়াজ। নীরবতা ছিন্ন করে মাঝে মাঝে বিড়াল ডেকে উঠছে। রাত হলেই ওরা চলে আসে আমার কার্নিশে। কি বিষণ্ণ একটা রাত। নিজেকে এই জগতের বাইরের কেউ মনে হয়। 3রা নভেম্বর। পেনগুলো খুঁজে পাই না। এমিল রোজ দুপুরের দিকে আমার জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখে। পেনগুলো রাখে এক একদিন এক এক রকম জায়গায়। সেগুলো খুঁজে না পেলে আমার মাথা গরম হয়ে যায়।
যখনই জিজ্ঞেস করি ওই নেকা নেকা গলায় একই জবাব, তুলে রেখেছি। ইচ্ছে করে সব কটা পেন একসঙ্গে ঢুকিয়ে দিই চোখের মধ্যে। এ বাবা, কি লিখে ফেললাম এসব? এমন ভয়ানক চিন্তা ভাবনা কোনোদিন তো মাথায় আসেনি আমার। মনে হচ্ছে আমাকে দিয়ে যেন জোর করে লিখিয়ে নিচ্ছে কেউ। না, আরো বেশি করে হাঁটাহাঁটি করতে হবে। 4 নভেম্বর। মনটা অন্যদিকে ঘোরানোর জন্য আজ পাবলিক থিয়েটারে একটা লেকচার শুনতে গেছিলাম। গিয়ে দেখলাম বক্তৃতার বিষয়বস্তু হলো আত্মহত্যা ও মৃত্যু। পক্ককেশ এক ভদ্রলোক আত্মহত্যা নিয়ে জ্ঞান দিচ্ছিলেন। যা বললেন তার সারবত্তা মোটামুটি এই: যারা আত্মহত্যা করে জীবন যন্ত্রণা থেকে মুক্তি চান তারা মৃত্যুর পর আদৌ মুক্তি পান না। শরীরহীন আত্মাকে আবার ফিরে আসতে হয়। একই যন্ত্রণা বারবার সহ্য করতে হয়। যন্ত্রণা থেকে মুক্তির একটিমাত্র পথ থাকে তাদের কাছে, নতুন কোনো শরীর খুঁজে নেওয়া। এমন কোনো মানুষ যার শরীরের সঙ্গে আত্মার যোগাযোগ ক্ষীণ হয়ে এসেছে। শুনতে শুনতে আমার মাথাটা গরম হয়ে উঠল। যত সব বুজরুকি। ঠিক করলাম চিঠি লিখে এই ধরনের আজগুবি বক্তৃতা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। সে রাতে বাড়িতে ঢোকার সময় খেয়াল করলাম একেবারে উপরের তলার জানলায় আলো জ্বলছে। জানলায় একটা মানুষের মাথা আর কাঁধের ছায়া দেখা যাচ্ছে। বাড়িওয়ালির ছেলে এত রাতে জেগে জেগে করছেটা কি? 5 নভেম্বর। আজ সকালে একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেল। চেয়ারে বসে এক মনে লিখছিলাম, এমন সময় বাইরের সিঁড়িতে পায়ের আওয়াজ হলো, আর তার ঠিক পরেই আমার দরজায় টোকা পড়তে লাগলো। এমনিতে আমার সঙ্গে কেউ দেখা করতে আসে না। বাড়িওয়ালি ভেবে চেঁচিয়ে বললাম, দরজা খোলা, ভিতরে চলে আসুন। দরজা কিন্তু খুলল না। আগের মতোই টোকা পড়তে লাগলো। মেজাজ খিঁচড়ে গেল আমার। চিৎকার করে বললাম, বেশ, আসতে হবে না ভিতরে, টোকা দিয়ে যান। দরজার দিক থেকে মুখ ফিরিয়ে লেখায় মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মন বসল না। দরজার টোকাটা যেন কানের একেবারে ভিতর অব্দি গিয়ে বাজছে। পেনটা কাগজের উপর ছুঁড়ে ফেলে উঠে পড়ে দরজার দিকে এগিয়ে গেলাম। পাল্লাটা এক হাতে টেনে প্রায় ধমক দিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু আমার মুখের কথা মুখেই রয়ে গেল। দরজার বাইরেটা ফাঁকা। ভোরের কুয়াশা ছাড়া আর কিচ্ছু নেই সেখানে। কয়েক সেকেন্ড সেইভাবে দাঁড়িয়ে থেকে দরজাটা এক ধাক্কায় বন্ধ করে আবার টেবিলে এসে বসলাম। খানিক পরে এমিল এসে ঢুকলো ঘরে। আমি মুখ তুলে বললাম, আচ্ছা, মিনিট খানেক আগে তুমি বা মিসেস মনসন আমার দরজায় টোকা দিচ্ছিলে? না তো। সে অবাক হয়ে বলল, সত্যি করে বলো। মিসেস মনসন তো বাজারে গেছেন। আমি আর বাচ্চাটা ছাড়া অন্য কেউ তো নেই বাড়িতে। আমি বাসন ধুচ্ছিলাম এতক্ষণ। তাহলে আমার দরজায় টোকাকে দিচ্ছিল? চেয়ার থেকে উঠে তার সামনে এসে দাঁড়ালাম। কাঁধে একটা হাত রেখে চাপা গলায় বললাম, এ বাড়িতে কিছু গন্ডগোল আছে, তাই না? হ্যাঁ, আসলে ইঁদুরগুলো এমন জায়গায়। ইঁদুর আমার দরজায় টোকা দেয়নি এমিল। এ বাড়িতে
এ বাড়িতে কিছু ঘটেছিল কোনোদিন? এমিলের মুখ দেখে মনে হলো আমার থেকে কিছু একটা লুকাতে চাইছে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার। আশ্বস্ত করে বললাম, যাই ঘটে থাকুক না কেন আমাকে আমাকে নিঃসংকোচে বলতে পারো। মিহি অস্পষ্ট স্বরে সে বলতে শুরু করে, উপরতলায় একজন ভাড়াটে এসেছিলেন। তিনি ঠিক এই সময় নিচ থেকে পায়ের আওয়াজ শোনা যায়। মিসেস মনসন ফিরে এসেছেন। একটা মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে তার মুখ জুড়ে। কথাটা শেষ না করেই দৌড়ে পালিয়ে যায় সে। 10ই নভেম্বর। এই কদিনে আমার কাজ বেশ কিছুটা এগিয়েছে। উপন্যাসটা তো শেষ হয়েছেই, সেটা ছাপানোর জন্য মনোনীত হয়ে গেছে। ঘুম হয়েছে ঠিকঠাক, বাচ্চা ছেলেটার গাড়ি টানার আওয়াজটাও আর অতটা বিকট লাগছে না। এমনকি বাড়িওয়ালির প্রতি রাগটাও কমে এসছে এই কদিনে। মহিলাকে দেখেই বোঝা যায় কম ঝড়ঝাপটা যায়নি তার উপর দিয়ে। আজ 9টা নাগাদ বাড়ি ফেরার সময় রাস্তায় রোজকার মতো বিড়ালগুলো পিছু নিয়েছিল। তাড়িয়ে দেওয়ার বদলে আজ তাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছি। একটা বিড়াল আদরের ঠেলায় আঁচড়ে দিয়েছে হাতে। কেন যে করতে গেলাম। ঘরে ঢুকে দেখি ঘর ঠান্ডা হয়ে আছে। টেবিলের উপর থেকে দেশলাইগুলো হাতে নিতে গিয়ে কারো সঙ্গে ছোঁয়া লেগে গেল হাতটা। মনে হলো অন্ধকারে আমার পাশেই কেউ যেন দাঁড়িয়ে আছে। কে? অজান্তেই গলা দিয়ে শব্দ বেরিয়ে গেল। কুয়োর মধ্যে ঢিল পড়ার মতো প্রতিধ্বনিত হলো শব্দটা। কোনো উত্তর এলো না। শুধু মনে হলো আমার পাশ থেকে কেউ যেন দরজার দিকে সরে গেল। দ্রুত হাতে আমি দেশলাই জ্বালালাম। ভেবেছিলাম এমিল কিংবা মিসেস মনসনকে দেখতে পাবো, কিন্তু ঘর ফাঁকা, কেউ নেই। আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। দেওয়ালে পিঠ রেখে সেটে দাঁড়ালাম। পর মুহূর্তে মনে খানিকটা জোর এনে এক হাতে একটা মোমবাতি ধরে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। সিঁড়ির উপর মোমবাতির আলোটা পড়ে অনেকগুলো ধাপ স্পষ্ট হয়ে উঠেছে। আমার ঘরে যেই এসে থাকুক না কেন, সেই সিঁড়ি দিয়েই উপরে উঠে গেছে। সিঁড়ি ফাঁকা, এমনকি কারো পায়ের শব্দ অব্দি আসছে না সেখান থেকে। ফিরেই যাচ্ছিলাম, এমন সময় একটা শব্দ শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। খুব ক্ষীণ, অনেকটা যেন বাতাস বয়ে যাওয়ার শনশন আওয়াজের মতো। কিন্তু আজ তো বাইরে তেমন হাওয়া বইছে না। তাহলে কোথা থেকে আসছে আওয়াজটা? মনস্থির করে নিলাম, উপরে গিয়েই দেখে আসবো ব্যাপারটা। শব্দ এবং স্পর্শ আমার দুটো ইন্দ্রিয়ই একসঙ্গে ভুল করতে পারে না। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে পা বাড়ালাম। প্রথম ল্যান্ডিংয়ে মাত্র একটা দরজা, সেটা বন্ধ। পরের ল্যান্ডিংয়েও একটাই দরজা চোখে পড়ল, কিন্তু এর হাতলে একবার চাপ দিতেই দরজাটা খুলে গেল। একটা ঠান্ডা হাওয়ার ঝটকা মুখে এসে লাগাতে বুঝলাম দীর্ঘদিন খোলা হয়নি ঘরটা।
সেই সঙ্গে নাকে এলো একটা অবর্ণনীয় গন্ধ। যদিও খুব ক্ষীণ, তাও মনে হলো তেমন কোনো গন্ধ এর আগে নাকে আসেনি আমার। ঘরটা চৌকো এবং ছোট, সিলিংটা বেশ খানিকটা উঁচুতে, দুদিকের দেওয়ালে দুটো জানলা চোখে পড়ল। কনকনে ঠান্ডা আর অদ্ভুত সেই গন্ধটা আমার নার্ভগুলোকে অকারণেই সজাগ করে দিল। ঘরের ভিতরে কোনো বড় সড়ো ফার্নিচার নেই, অর্থাৎ একটা মানুষ লুকিয়ে পড়ার জায়গা নেই। দরজাটা টেনে বন্ধ করে দিলাম আমি। সে রাতে ঘুমিয়ে একটা বিশ্রী স্বপ্ন দেখলাম। বাড়িওয়ালি এবং তার সঙ্গে অস্পষ্ট আর একজন হামাগুড়ি দিয়ে ঢুকে আসছে আমার ঘরে। তাদের পিছন পিছন অনেকগুলো বিড়াল। সবাই মিলে খুন করলো আমাকে। তারপর আমার মৃতদেহটা টেনে নিয়ে গিয়ে ফেলে রাখলো ওই চৌকো ফাঁকা ঘরটায়। 11ই নভেম্বর। সেদিনের পর আর এমিলকে দেখতে পাইনি। আমার সমস্ত কাজ মিসেস মনসনি করে দেন। ইচ্ছা করেই যেন তাকে আমার সামনে আসতে দেন না। 12ই নভেম্বর। আজ সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিল। বাইরের ঘর থেকে একটা বই নিতে এসে দেখি এমিল ফায়ার প্লেসে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আমি তাকে উৎসাহ দিয়ে বললাম, হ্যাঁ, ভালো করে আগুন করো দেখি, ভারী ঠান্ডা লাগছে। গলা শুনে আমার দিকে পিছন ফিরতেই দেখি এমিল নয়, অন্য একজন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এমিল কই? ছেলেটা মাথা নেড়ে দিল। বুঝলাম এমিল কোনো কারণে চলে গেছে। বইটা নিয়ে নিজের ঘরে ফিরে গেলাম। 13ই নভেম্বর। বিড়ালের আঁচড়ের জায়গাটা ফুলে উঠেছে। খানিকটা ব্যথা অনুভব করতে পারছি। এতদিনে সেরে ওঠার কথা, কিন্তু তার বদলে আরো লাল হয়ে উঠছে জায়গাটা। বিড়ালের আঁচড়ে বড়সড় ক্ষতি হতে পারে বলে শুনেছি, কে জানে। 14ই নভেম্বর। বাড়িটা কিন্তু আমার খারাপ লাগছে না। এখানে লোকজনের হইহল্লা নেই, চিৎকার নেই। অখণ্ড নীরবতার মাঝে লেখালেখির কাজটাও দিব্যি এগোয়। শুধু ভিতর থেকে ইঁদুর আর বাইরে থেকে বিড়ালগুলোকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যেত, ভাবছি 1 বছর শেষ হলে আর 1 বছরের কন্ট্রাক্ট নেব। 16ই নভেম্বর। আমার নার্ভগুলো মনে হয় ক্লান্ত হয়ে পড়েছে। আজ সকালে ঘুম ভেঙে দেখি আমার জামা কাপড় ঘরের চারিদিকে ছড়িয়ে রয়েছে। বেতের চেয়ারটা উল্টে পড়ে রয়েছে মেঝেতে। জামা কাপড়গুলো দেখে মনে হলো সারা রাত যেন কেউ গায়ে দিয়েছিল সেগুলো। রাতে কি কেউ আমার ঘরে আসে, নাকি আমি নিজেই ঘুমের ঘোরে? না, আজ রাতে পা বিছানার সঙ্গে বেঁধে শোব। 17ই নভেম্বর। কাল রাতে আবার একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম। মনে হলো কেউ সারা রাত একটা আলো হাতে আমার ঘরে ঘোরাফেরা করছে। আমার উপরে এসে নজর রেখে চলেছে একটানা। সেই সঙ্গে সেদিনের সেই অচেনা গন্ধটা বেড়ে উঠেছে আবার। ভাবছি রাতে দরজা বন্ধ করে শোবো এবার থেকে। 26শে নভেম্বর। গত 1 সপ্তাহ ডায়েরি লিখিনি, কারণ মহা আনন্দে কাজে ডুবেছিলাম।
লেখালেখি তুমুল বেগে এগিয়েছে আমার। শুধু দুটো ছোট ছোট ঘটনা ঘটেছে। 4 নভেম্বর উপরতলার জানলায় যে ঘরে মাথার ছায়াটা আমি দেখেছিলাম, সেটা আসলে সেই চৌকো ফাঁকা ঘরটা। আর একটা ঘটনা একটু ভুতুড়ে জাতের। কাল রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। বরফ পড়ছিল তখন। আমার ছাতাটা বরফের ভারে বেশ কিছুটা মাথার কাছাকাছি নেমে এসেছিল, ফলে চোখের দৃষ্টির বেশিরভাগটাই আড়াল হয়েছিল ছাতায়। হঠাৎ মনে হলো একটা কোট পরা লম্বা লোক আমার বাড়ির দরজার দিকে হেঁটে গেল। ছাতাটা তুলে ধরে তাকাতেই কিন্তু আর দেখতে পেলাম না তাকে। এমনকি বরফের উপর আমার ছাড়া আর কারো পায়ের দাগও নেই, অথচ স্পষ্ট দেখেছিলাম। গেল কোথায় লোকটা? 28 নভেম্বর দরজা বন্ধ করে শোয়াতে রাতে গন্ডগোলটা হয়নি কিছুদিন, কিন্তু গতকাল রাতে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। মাঝরাতে ঘুম ভেঙে মনে হলো আমার দরজার বাইরে কেউ যেন কান পেতে আছে। যত বেশি করে চেতনা ফিরে আসতে লাগলো, তত বেশি মনে হলো বাইরে কেউ দাঁড়িয়ে আছে। হাওয়ায় কিন্তু মানুষের নিঃশ্বাসের কোনো শব্দ নেই। তাও এমন মনে হচ্ছে কেন? ক্রমে ব্যাপারটা এত বেড়ে উঠল যে আমি আর বিছানায় থাকতে পারলাম না। দরজার দিকে এগিয়ে আসতেই কিন্তু মনে হলো দরজার উল্টো দিক থেকে দূরে সরে যাচ্ছে সেটা। পায়ের শব্দ নয়, মনে হলো বাইরে হামাগুড়ি দিয়ে দূরের দিকে এগিয়ে যাচ্ছে সে। মুহূর্তে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। যথারীতি ফাঁকা। একটা ঠান্ডা হাওয়া আমার কানে কানে বলে গেল, যে জায়গাটায় এখন আমি দাঁড়িয়ে আছি একটু আগেই সেখানে অন্য কেউ ছিল। এখন সে কোনো একটা দরজার ভিতরে গিয়ে লুকিয়েছে। দ্রুত চারপাশে দৃষ্টি বুলিয়ে নিলাম। সিঁড়ি, ল্যান্ডিং, একতলার অন্য সমস্ত ঘর, কোথাও কেউ নেই। মনের ভিতরে ভয়ের বদলে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবার। কে কান পাচ্ছিল আমার দরজার বাইরে? কেউ কি লুকিয়ে নজর রাখে আমার উপর? যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। ফাঁকা প্যাসেজের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি ঘরে ঢুকতে যাব, এমন সময় সিঁড়ির উপরে কিছু একটা দেখতে পেয়ে আমার পা আটকে গেল। সিঁড়ির একদিকের রেলিংয়ে বেশ কিছুটা অন্ধকার জমা হয়েছে। সেই অন্ধকারে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় একটা ছায়া মূর্তি যেন লুকিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। মুখ, চোখ, হাত, পা কিছুই স্পষ্ট দেখা যায় না, তবে এটুকু বোঝা যায় আমাকেই দেখছিল সে। কে কে ওখানে? আমি ছুটে গেলাম সেই দিকে। ছায়ামূর্তি মুহূর্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে সরে গেল। আমি আরো দ্রুত পা চালালাম। মনে হলো হাওয়ায় ভেসে যেন উপরে উঠে যাচ্ছে সে। আমি ল্যান্ডিংয়ের কাছাকাছি পৌঁছাতে বুঝতে পারলাম ছায়ামূর্তি গিয়ে ঢুকেছে সেই চৌকো ফাঁকা ঘরটায়। দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম আমি, যেন হাওয়া এসে ঠেলছে দরজাটাকে। এক দৌড়ে গিয়ে দাঁড়ালাম সেই দরজাটার মুখোমুখি। কয়েক পলকের জন্য সেইখানেই দাঁড়িয়ে পড়লাম। দরজাটা আধ খোলা। ছায়ামূর্তি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে
দরজার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকতে গিয়েও আমার পা আটকে গেল। পায়ের নিচে কাঠের ফ্লোরবোর্ডের ভিতর থেকে একটা ইঁদুর কিচকিচ করে উঠল। আমি ভয় পেয়ে শিউরে উঠলাম। পর মুহূর্তেই কেটে গেল ভয়টা। কিছুটা পিছনে ফিরে এসে ডান পায়ে একটা সজোরে লাথি মারলাম দরজার উপর। সেটা সশব্দে হাট হয়ে খুলে গেল। আমি ভিতরে ঢুকে এলাম। ধমনীতে রক্তের গতিবিধি অনুভব করতে পারলাম। একটা নিকষ অন্ধকার আমাকে ঘিরে ধরেছে চারিদিক থেকে। এতটুকু আলো নেই কোথাও। আন্দাজে দেওয়াল ধরে ধরে আমি ঘরের ভিতরটা অনুভব করতে লাগলাম। বন্ধ করে দিলাম দরজাটা। এই চৌকো ঘরটার মধ্যে এখন আমরা দুজন, হয়তো কয়েক ফুটের মধ্যেই। কিন্তু কে সে? ঠিক এই সময় একটা অচেনা আতঙ্ক এসে চেপে ধরলো আমায়। মনে হলো আমাকে ভয় দেখাতে নয়, আমার শরীরটা চায় সে। আমার শরীরের খোলসের ভিতরে ঢুকতে চায়। প্রতিনিয়ত দৃষ্টি রেখে চলেছে আমার উপরে। সুযোগ খুঁজছে উপযুক্ত মুহূর্তের। কথাটা মাথায় আসতেই এক ঝটকায় দরজা খুলে নিচের দিকে দৌড় দিলাম আমি। ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম বিছানায়। সারা রাত ঘুম এলো না আমার। সেই গন্ধটার কথা মনে পড়ল। ঘরে ঢুকলেই নাকে আসে গন্ধটা। কিসের গন্ধ? 2রা ডিসেম্বর। এতদিন যা ঘটেছে তার বেশিরভাগটাই আমি এই ডায়েরিতে লিখিনি, ভয়েই লিখিনি। সেসব ঘটনার স্মৃতি আমার মনের এক কোণে পড়ে থাকতে থাকতে একটা নির্দিষ্ট আকৃতি নিচ্ছে, স্পষ্ট হয়ে উঠছে একটু একটু করে। এই কদিনে কিছু একটা বদলে গেছে আমার মধ্যে। আমি যা ভাবি, যা লিখি, তার সবকিছু আমার নিজের ভাবনা চিন্তা নয়। মনে হয় অন্য একটা মানুষ মাঝে মাঝে চালনা করে আমাকে। তার ভাবনা মাঝে মাঝে এসে বাসা বাঁধে আমার মাথায়। বিশেষ করে কাজ না করে চুপচাপ বসে থাকলে আমার মনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। নার্ভগুলো আর আগের মতো সবল নয়। ভয়াবহ চিন্তাগুলো মনের মধ্যে চেপে থাকে। একটু সুযোগ পেলেই বেরিয়ে এসে গ্রাস করে আমাকে। যতদূর মনে পড়ে এই ব্যাপারটা শুরু হয়েছে সেদিন চৌকো ঘরটায় সেই অলৌকিক ছায়ামূর্তির মুখোমুখি হবার পর থেকে। 5ই ডিসেম্বর। সেদিনের ঘটনার পর থেকে আমি রাতে আমার ঘরে একটা বাতি জ্বালিয়ে রাখি। খুব একটা গোলমাল হয় না। যদিও গত রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা ভেবে আমার বুক কেঁপে উঠছে এখনো। রাতে ঘুম ভেঙে আমি দেখি আমার ঘরের সেই ভাঙা আয়নাটার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আয়নায় নিজেকে সে দেখার চেষ্টা করছে। মুহূর্তে বুঝতে পারি এই আমার ঘরে আড়ি পাতা সেই আগন্তুক। অচেনা সেই গন্ধটা তীব্রভাবে নাকে আসছে আমার। ছায়ামূর্তিটা দীর্ঘ, আমার দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে সে। মুখের সামনের দিকটা নেমে আসা চুলে ঢাকা পড়ে গেছে।
সমস্ত গায়ে লাল ছোপ ছোপ দাগ। এক মনে নিজেকে দেখে চলেছে সে। আমার গলা দিয়ে অস্ফুটে একটা শব্দ বেরিয়ে আসতেই আমার দিকে ফিরে তাকায় সে। সেই বিভৎস চোখের দৃষ্টি এসে পড়ে আমার মুখে। একটা আর্ত চিৎকার করে না, আমি জ্ঞান হারাই। ভোর রাতে একটা পরিচিত গলা শুনে আমার ঘুম ভাঙে। চোখ খুলে দেখি আবার নিজের ঘরের ইজি চেয়ারে শুয়ে আছি। আমার মুখের উপর ঝুঁকে আছে এমিল। এতদিন পরে তাকে দেখে মনের উৎকণ্ঠাটা কিছুটা কাটল। চারপাশটা একবার দেখে চোখে হাত ঘষতে ঘষতে বললাম, তো তুমি কবে এলে? আমি তো চাইনি স্যার। সে শান্ত গলাতেই বলল, তবে মিসেস মনসন। উনি আপনাকে সত্যিটা জানাতে চাননি, তাই আমাকে আপনার সামনে আসতে দেননি। কি সত্যি বলো আমাকে। এখনো ভালো করে বাইরের আলো ফোটেনি। মিসেস মনসনের ঘুম হয়তো ভাঙেনি এখনো। সেটা মনে করেই মুখ নামিয়ে সে বলে, বছর খানেক আগে আমাদের একেবারে ওপরের তলার ঘরে এক ভাড়াটে আসে। ভদ্রলোক চুপচাপ থাকতেন। দেখা হলে একগাল হাসি আর মাঝে মাঝে ইঁদুরের উৎপাতের জন্য মিসেস মনসনের কাছে অভিযোগ করতে আসতেন। তো এখানে আসার কিছুদিন পর ভদ্রলোক কুষ্ঠরোগে আক্রান্ত হন। রোগের প্রকোপে চোখ মুখ বিকৃত হয়ে যায় তার। দগদগে ঘায়ে গায়ের চামড়া ভরে যায়। কিছুদিন পরে আর সোজা হয়ে চলতে পারতেন না। বুনো জন্তুর মতো হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। নাক দিয়ে ক্রমাগত রক্ত বের হতো। ফলে যেখান দিয়ে হামাগুড়ি দিতেন সেখানেই চাপ চাপ রক্ত পড়ে থাকত। যেহেতু রোগটা ছোঁয়াচে, তাই ওনাকে একটা ঘরে তালা চাবি দিয়ে আটকে দেওয়া হয়। আমি গিয়ে দরজার তলা দিয়ে খাবার দিয়ে আসতাম। একটা সময় পরে খাবারগুলো অভুক্তই পড়ে থাকত। শেষে একদিন খাবার দিতে গিয়ে দেখি ঘরের দরজার বাইরে অনেকগুলো বিড়াল একসঙ্গে জড়ো হয়েছে। ভাবলাম পড়ে থাকা খাবারের লোভে, কিন্তু সামনে গিয়ে দরজার ভিতর থেকে একটা কিচকিচ আওয়াজ পেলাম, যেন অনেকগুলো ধেড়ে ইঁদুর এক জায়গায় জড়ো হয়েছে। সন্দেহ হতে দরজা খুলে দেখি। পরের কথাগুলো বলতে গিয়ে একটু থেমে গেল এমিল। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। তাকে একটা ঝাঁকুনি দিয়ে বললাম, কি দেখলে? দেখলাম ঘরের একেবারে মাঝে দু হাত এবং দু পায়ে ভর দিয়ে পাথরের মূর্তির মতো শক্ত হয়ে আছে একটা মৃতদেহ, আর তার সমস্ত শরীর ছিঁড়ে খাচ্ছে অন্তত 100 খানেক ধেড়ে ইঁদুর। ওই ইঁদুরগুলোর লোভেই জড়ো হয়েছিল বিড়ালগুলো। কি বিভৎস সে দৃশ্য, তা কল্পনা করতেও আমার গায়ে কাঁটা দিচ্ছে। পরে আমরা জানতে পারি, কষ্ট সহ্য করতে না পেরে বিশেষ ধরনের বিষ খেয়ে আত্মহত্যা করেন ভদ্রলোক। সেই বিষের প্রভাবেই মৃত্যুর পরেও তার শরীরটা ওইভাবে হামাগুড়ি দেওয়া অবস্থাতেই থেকে যায়। এরপর থেকেই এ বাড়িটা আর ভালো নেই স্যার। এমিল থামতে, জানি না কেন সেই লেকচারের কথাটা মনে পড়ে যায় আমার। আত্মহত্যার পর মৃত মানুষের আত্মা একটা নতুন শরীর খুঁজে বেড়াতে থাকে। এমন একটা শরীর যার আত্মা দুর্বল,
এমিল ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। ঘরের দরজাটা এখন আধ খোলা। ওপার থেকে একটা আওয়াজ এসেছে এক্ষুনি। আমি এগিয়ে গিয়ে হাতের এক টানে খুলে ফেললাম দরজাটা। নিচটা ফাঁকা, শুধু কাঠের মেঝের উপরে ফোঁটা ফোঁটা জমাট রক্তের দাগ মিলিয়ে যাচ্ছে। এই গল্পটা একটা বিশেষ ধরনের ভয় দেখাতে সক্ষম। এখানে ভয় আপনাকে দেখা মাত্র আপনার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে না, উল্টে এক টানা আপনার দরজার কাছে দাঁড়িয়ে থাকে সে। মন দিয়ে শোনে আপনার শব্দ, নজর রাখে আপনার উপরে, অপেক্ষা করে উপযুক্ত মুহূর্তের। আপনাদের ভয় লেগেছে কিনা জানি না, শেষের দিকটা পড়তে গিয়ে তো আমার গলা শুকিয়ে গেছে বেশ কয়েকবার। আরে না না, আমি ভীতু নই। 50 মিনিটের একটা গল্প একটানা পড়তে গেলে গলা শুকোবে না?